ডাকসুতে প্রার্থীর ছড়াছড়ি, শুধু ভিপি পদেই লড়ছেন ৪৮ জন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারীর পাশাপাশি আছেন আলোচিত অনেকেই। সেপ্টেম্বরে বর্ষা শেষে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তীব্র স্রোত আর ভাঙনে অস্তিত্ব সংকটে পাটুরিয়া ফেরি ঘাটের। বাড়তি টোলের চাপ আর অব্যবস্থাপনায় রূপসা ঘাটে ভোগান্তি চরমে। লিটন দাসকে অধিনায়ক করে নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন সোহান ও সাইফ হাসান। এবং যুক্তরাষ্ট্রের নায়াগ্রা ফলসে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৫ পর্যটকের। হতাহতরা ভারত, চীন এবং ফিলিপিন্সের নাগরিক। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় ২৮টি পদের বিপরীতে প্রার্থী ৪৬২ জন, ভিপি পদে ৪৮ জন, জিএসএ ১৯ আর এজিএসএ ২৮ জন প্রার্থী। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী হলেও আলোচনায় আছেন কেউ কেউ। শীর্ষ ৩ পদের জন্য যেসব প্রার্থী আলোচিত তারা কেউ দলীয় পরিচয়ের কারণে, কেউ গণঅভ্যুত্থানে অবদানের জন্য, আবার কেউ ভালো ফলাফল কিংবা সুবক্তা হওয়ার জন্য আলোচিত। এমন সব হেভিওয়েট প্রার্থীদের পরিচয় জানাচ্ছেন ফরহাদ বিন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার প্রার্থীর ছড়াছড়ি। ফর্ম জমা দিয়েছেন ৫০৯ জন প্রার্থী। প্রাথমিকভাবে ৪৭ জনের প্রার্থিতা ত্রুটিপূর্ণ হওয়ায় বৈধ প্রার্থী ৪৬২ জন, যেখানে শুধু ভিপি পদপ্রার্থী ৪৮ জন, জিএস ১৯ জন এবং এজিএস ২৮ জন। তবে এত প্রার্থীর মাঝে কেউ কেউ আছেন আলোচনার কেন্দ্রে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সুবক্তা হিসেবে বেশ পরিচিত মুখ। ঢাবি ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে রেখেছেন সাহসী ভূমিকাও। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে শেষ করেছেন অনার্স এবং মাস্টার্স, এখন করছেন এমফিল। ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে অনার্স মাস্টার শেষ করে তিনিও এখন এমফিল করছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে অধ্যয়নরত। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হবেন আবু সাদিক কায়েম, তা অনেকটা আগে থেকেই আভাস ছিল। ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সূর্য সেন হলের শিক্ষার্থী। অনার্স ও মাস্টার্সে তৃতীয় স্থান অধিকারী সাদিক কায়েম জুলাই গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি এখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস প্রার্থী এস এম ফরহাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বর্তমান সভাপতি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কবি জসিমউদ্দিন হলের ছাত্র তিনি, এখন একই বিষয়ে এমফিল করছেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। বিজয় ৭১ হলের এই শিক্ষার্থীর অনার্সে সিজিপিএ ৩.৯৩ এবং মাস্টার্সে ৩.৯৭। গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি প্রার্থী আব্দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির একজন। তিনি বিজয় ৭১ হলের ২০১৮-১৯ সেশনের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী, এখন মাস্টার্সে পড়ছেন। ফজলুল হক মুসলিম হলের ২০১৯-২০ সেশনের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু বাকের মজুমদার বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা। জুলাইয়ের আরেক সংগঠক উমামা ফাতেমা স্বতন্ত্রভাবে প্যানেল দিয়েছেন ডাকসু নির্বাচনে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি প্রার্থী উমামা কবি সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ সেশনের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এখন মাস্টার্সে পড়ছেন তিনি।
জিয়াউর রহমান হলের 2018-19 সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন এখন মাস্টার্সে অধ্যয়নরত। এই জিএস প্রার্থীও জুলাইয়ের সামনের সারির যোদ্ধা। এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত মাহিন সরকারের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী সংসদ। ডাকসু ফর চেঞ্জ নাম দিয়ে প্যানেল দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা সংগঠনের সভাপতি। স্যার এএফ রহমান হলের 2014-15 সেশনের লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে পড়ছেন। তিনিও বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন। ডাকসু নির্বাচনের দাবিতে করেছেন অনশনও। 2019 নির্বাচনে শামসুন্নাহার হল সংসদের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবার কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি প্রার্থী। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য নিজে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না হলেও এবার প্রার্থী হলেন বাম সংগঠনগুলোর নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমুল্লার বসু প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে জিএস প্রার্থী। তিনি জগন্নাথ হলের শিক্ষার্থী। 2015-16 সেশনে অনার্সে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ভর্তি হলেও এখনও শেষ হয়নি স্নাতক। পড়ছেন চতুর্থ বর্ষে। এত প্রার্থীর ভিড়ে কে কতটা এগিয়ে তা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তা হয়তো আরও পরিষ্কার হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সেপ্টেম্বরে শেষ হবে বর্ষাকাল, আর বৃষ্টি কমে গেলে জমে থাকা পানি থেকে বাড়তে পারে এডিস মশা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া স্বাস্থ্য সেবা অধিদপ্তরের তথ্য বলছে প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সিউল আহমেদের প্রতিবেদন। ঋতুর দিনপঞ্জিতে বর্ষা ফুরিয়েছে। শরতের নীলাকাশ আর শুভ্র মেঘের দিনগুলোতেও কখনো কখনো বৃষ্টির দেখা মিলছে রাজধানীতে, যা থেকে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ঘটছে এডিসের বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 27,000-এর বেশি। প্রায় প্রতিদিনই এ রোগীর সংখ্যা বাড়ছে, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 110-এর বেশি। এছাড়াও প্রতিদিনই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি আরও কমে গেলে জমে থাকা পানিতে বাড়তে পারে এডিসের বিস্তার। আগামী কয়েকদিন পরে যখন বৃষ্টিপাতটা কমে যাবে তখন ডেঙ্গু রোগী ধীরে ধীরে বাড়তে শুরু করবে, কারণ এডিস মশার ঘনত্বটাও বাড়তে শুরু করবে। এখনও ডেঙ্গুর যে পিক মৌসুম সেটি এখনও আসেনি। আগামী মাস, বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ার একটি ঝুঁকি আছে যদি আমরা সঠিকভাবে এটিকে ম্যানেজ করতে না পারি। শরীরে ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করলে দ্রুত কমতে থাকে প্লাটিলেট, যা সব ধরনের রোগ প্রতিরোধের সামর্থ্য কমিয়ে দেয়। তাই ডেঙ্গুর লক্ষণ বা উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। জ্বর দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ডেঙ্গু টেস্ট সহ কিছু টেস্ট করে ফেলবো। এই ডেঙ্গুতে সাধারণত জ্বর থাকে 3 থেকে 5 দিন উচ্চমাত্রার জ্বর, এবং জ্বরটা যেদিন থেকে কমে যায় তখন থেকে আমাদের ক্রিটিক্যাল পিরিয়ডটা শুরু হয়। ক্রিটিক্যাল পিরিয়ডটা হয় 2 থেকে 3 দিন। ওই সময়টা মনিটরিংটা খুব জরুরি, খুবই জরুরি। কেউ যদি ডেঙ্গুতে আক্রান্তও হয় বা ডেঙ্গু যত জটিলতা ওই সময়ে ইউজুয়ালি সৃষ্টি হয়। এই জন্য জ্বর দেখা দিলে প্রথম দিনে হাসপাতালে ভর্তি হতে হবে, ব্যাপারটা এরকম নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ম্যালেরিয়ার মতো পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সবগুলো সংস্থাকে একটি ইউনিটের মাধ্যমে কাজ করতে হবে। কোনো একটা সংস্থা, কোনো একটা হাসপাতাল একা রোগী নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তো প্রতি বছরই তো একইভাবে চলছে। কাজে এরকম ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য হয় একটা প্রতিষ্ঠানকে আমরা নির্দিষ্ট করি, আইডিসিআর মতো, যারা এই জন্য যত মন্ত্রণালয়, যত মানুষ, সরকারি বেসরকারি, জনগণ সবার সাথে সমন্বিত করে কাজ করবে। একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে যে যারা সার্বিক দায়িত্ব পালন করবে। এখন তো আপনি স্বাস্থ্যকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা চিকিৎসা দিচ্ছি, মশা নিয়ন্ত্রণ তো আমার দায়িত্ব না। আবার আপনি যারা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলবে যে আমরা তো মশা নিয়ন্ত্রণে কাজ করছি, রোগীর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কাজেই ফাঁক দিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কাজেই একটা একক কর্তৃপক্ষ দরকার যারা সমন্বয় করবে। ডেঙ্গু এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরেও বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সব পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিউল আহমেদ, এখন, ঢাকা। পদ্মা সেতু চালু হলেও এখনও গুরুত্ব কমেনি পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের।
চাপ কিছুটা কমলেও এখনও প্রতিদিন পারাপার হচ্ছে 1.5 থেকে 2 হাজার যানবাহন এবং কয়েক হাজার যাত্রী। তবে বর্ষা মৌসুমে তীব্র স্রোত আর ভাঙনে অস্তিত্ব সংকটে পাটুরিয়ার ফেরিঘাট। স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ঠেকানো যেত ক্ষয়ক্ষতি। আর ঘাট সংস্কারে উদ্যোগ নেওয়ার দাবি বিআইডব্লিউটিএর। আসাদ জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ। 2002 সালে আরিচা থেকে স্থানান্তর করে পাটুরিয়ায় নির্মাণ করা হয় ফেরিঘাট। সেই সময় থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন চলাচলের অন্যতম ভরসা হয়ে ওঠে এই নৌপথটি। তবে এবারের বর্ষা মৌসুমে তীব্র স্রোত আর ভাঙনের কারণে একের পর এক সংকটে পড়েছে এই ফেরিঘাট। এর আগে চলতি মাসের 5 তারিখে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে পাটুরিয়ার লঞ্চঘাট। শুধু তাই নয়, ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেছে ঘাট এলাকার আশপাশের 5টি ঘরবাড়ি ও একটি মুরগির খামার। আমার তো 2টা মুরগির শেড অলরেডি চলে গেছে। আমার বাড়ির পাশে আরও একটা বাড়ি নদীতে চলে গেছে আর কি। আর ও 2টা আমার শেড এখন হুমকির মুখে আছে। আমরা ঘাটের বাসিন্দা, আমরা ঘাটে বসবাস করি। আমাদের বাড়ি ঘর, ফসলি জমি সবই চলে যায়, তাহলে তো আমরা বাঁচতে পারবো না। সরকারের কাছে দাবি থাকবে এই পাটুরিয়া ঘাট যেন স্থায়ীভাবে একটা বাদ দেওয়া যায়। ভাঙনে সবচেয়ে বেশি হুমকিতে আছে 3, 4 ও 5 নম্বর ফেরিঘাট। গত 2 সপ্তাহে একাধিকবার ডুবে গেছে এসব ঘাটের র্যাম্প। ফলে প্রতিদিনই গাড়ি ওঠানামায় সৃষ্টি হয়েছে ভোগান্তি। এখানে বস্তা ভাড়া হইতেছে না তাড়াতাড়ি, তার জন্য ঘাট ভেঙে যেতেছে। 4 নাম্বার ঘাট তো ভেঙে গেছেই, 3 নাম্বার ওয়ার্ডে কাজ ভেঙে গেছে। অনেক কষ্ট হইতেছে মানুষের, যাত্রীর। যে কোনো মুহূর্তে যদি পাটটা ধসে যায় তো যানমাল বা গাড়ি, মানুষজন সবই তো বিপদের মুক্ত হবে। প্রত্যেকটা গাড়ি ঘন্টা পর ঘন্টা বসে থাকে, যাত্রী, বাস, তারপরে আপনার পণ্যবাহী গাড়ি, সবগুলা আমাদের খুবই কষ্ট হয়। ফেরিঘাটে উঠতে একটু কষ্ট হয়, যে রাস্তাটা একটু ভাঙাচোরা, যদি ইট ফালা দেয় তাহলে একটু ভালো হয় আর কি। ঘাট সংস্কারে স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী। আর ঝুঁকির মধ্যেও জনস্বার্থে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা। পাটুরিয়া আগে কোনো ভাঙন ছিল না, এখন আপাতত ফেরি সার্ভিসটা চালু রাখার সাথে যে কাজগুলো আমাদের করার দরকার এই কাজগুলো আমরা এখন করতেছি। পরবর্তী বাজারের জন্য আমরা আমাদের মন্ত্রণালয় বলছি, কোনো সিদ্ধান্ত আসে নাই, একটা সিদ্ধান্ত আসলে তখন বৃহৎ কাজগুলো করা হবে। ভাঙন তো অলরেডি প্রতিদিনই হচ্ছে এবং আমাদের ঘাটগুলি টিকিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছে। স্রোতের কারণে খুব আমরা ঝুঁকির মধ্যে আছি, আর এই ঝুঁকির মধ্যে নিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের ফেরিগুলি আমরা চালিয়ে রাখতেছি। এখনই স্থায়ী উদ্যোগ না নিলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। এদিকে জনসাধারণের পারাপারে খুলনায় সবথেকে বড় ঘাট হিসেবে পরিচিত রূপসা ঘাটে দেখা গেছে চরম অব্যবস্থাপনা। মালিকানা নিয়ে দ্বন্দ্ব, সরকারি কোষাগারে কম রাজস্ব জমাসহ সংস্কারের কোনো উদ্যোগই নেই এই ঘাটে। এদিকে দিনের পর দিন ভোগান্তি বেড়েই চলেছে হাজার হাজার মানুষের। বাড়তি টোলের চাপ এবং টোল আদায়কারীদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে পারাপারকারীদের। রয়েছে ঘাটের দখল নিয়েও টানাটানির চিত্র। রামিম চৌধুরীর প্রতিবেদন। বাচ্চা কাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে যত সমস্যা সব আমাদের। এই ভাঙা পল্টনে এখানে একটা নোটিশ দিচ্ছিল যে এই পল্টনের লোক নামানো চলাচল নিষেধ, ওরা সেটা ছেড়ে ফেলাই দিচ্ছে। বা যদি টাকা কম দেয় আটকায়, জনগণ এত বেশি বিব্রতকর অবস্থায় পড়তেছে এই টোলের কারণে। এই টোল ক্যামেরা দেখে ভোগান্তির কথা জানাতে আসেন খুলনার রূপসা ঘাট পার হওয়া যাত্রীরা। দিনের পর দিন ঘাটের পারাপারে ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। রূপসা, ভৈরব, শিবসা, ময়ূর সহ বেশ কিছু নদ নদী ঘিরে রেখেছে খুলনা শহর। দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার মানুষ খানজানালী সেতু ছাড়াও বিভিন্ন ঘাট ব্যবহার করে নদী পার হন। এর মধ্যে সবচেয়ে বেশি পার হন রূপসা ঘাট দিয়ে। প্রতিদিন এই ঘাট ব্যবহার করেন প্রায় 50,000 মানুষ। ঘাটের অব্যবস্থাপনায় হতাশ স্থানীয়রা। ঘাটের দুপাশে রয়েছে 2টি পল্টন। কিছুদিন আগে পল্টন পরিবর্তন করলেও উঁচু হওয়ায় পারাপারের সমস্যায় পড়ছে মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পল্টনে ওঠার গ্যাংওয়ের অবস্থাও বেশ খারাপ। অব্যবস্থাপনা আর এই যে মানুষের সাথে দুর্ব্যবহার, এগুলো আসলে নেওয়ার মতো না। আমরা এর একটা প্রতিকর সমাধান চাই। করে যে অ্যাক্সিডেন্ট করে লোক মারাও যেতে পারে, অনেক কিছু হইতে পারে। এই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজটা দেখেন কি অবস্থা।
গণ অভ্যুত্থানের পর রূপসা ঘাট পারাপারে দিতে হয় বাড়তি টাকা। টাকা না দিলে হেনস্থার শিকারও হতে হয়। এই ঘাটের ঠিক পাশেই রয়েছে জেলখানা ঘাট। সেখান থেকে প্রতিদিন হাজারো মানুষ পার হলেও নেওয়া হয় না টোল। কোনো প্রকার সংস্কার ছাড়াই বেশি হারে টোল আদায় অনুচিত বলে মনে করছেন অনেকেই। তবে অনিয়মের কথা অস্বীকার করছে টোল আদায়কারীরা। আগে তো 1 টাকা, এখন 2 টাকা নেই, এটাই মানুষের বিরক্ত। যাতায়াতে সামান্য 1-2 টাকার জন্য এই যে এটা তো সম্পূর্ণ অবৈধ। আমাদের সাধারণ মানুষের দাবি টোল তুলে দেওয়া হোক, অনতিবিলম্বে একটা ফেরির ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা এই যে বারবার কাজ করাই, যে কোনো জিনিসের পরিচালনা না থাকলে টেকে না। আমরা আমাদের সরকারি ইজারা অনুযায়ী আমরা টাকা নিই। খুলনার এই রূপসা ঘাট থেকে বেশ মোটা অঙ্কের একটি টাকা আয় হয়, যার কারণে এই ঘাট নিয়ে সারা বছরই টানাটানি চলে বিভিন্ন মহলে। এখান থেকে কোটি টাকা ভাগাভাগিরও অভিযোগ রয়েছে। বর্তমানে সাধারণ মানুষের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা হচ্ছে সামান্য কিছু টাকা। আগে ঘাটের টোল আদায় করত খুলনা সিটি কর্পোরেশন। অভ্যুত্থানের পর নিয়ন্ত্রণে নেয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সেপ্টেম্বর থেকে খাস ডাকের মাধ্যমে জনপ্রতি 2 টাকা করে টোল আদায়ে রাজস্ব আদায় দ্বিগুণ হওয়ার কথা থাকলেও ঘটছে উল্টো। গত 1 বছরে সংস্থার কোষাগারে জমা হয়েছে মাত্র 25,08,000 টাকা। এছাড়াও আলী আকবর নামে এক ইজারাদার প্রতি মাসেই বাড়িয়ে যাচ্ছে ইজারার মেয়াদ। তবে এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে ওপেন টেন্ডারের ডাক দেওয়ায় রাজস্ব বাড়বে বলে জানায় বিআইডব্লিউটিএ। নৌপথটা স্বাভাবিক রাখতে কিন্তু নিয়মিত আমাদের ওই নৌপথে মার্কা, বয়া, বিকন এবং বাতি এই সমস্ত স্থাপন করা হয়ে থাকে। ঘাটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন নাগরিক নেতারা। পাশাপাশি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ইজারা দেওয়ার কথা জানান তারা। হরিলোটের মতো অবস্থা, সেখানে একদিকে যাত্রীরা ট্রলার ভাড়া দিয়ে আসেন, তারা আবার 2 পারে টোল দেন, সেই টোল আবার বৃদ্ধি করা হয়েছে, নৌকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এবং আরেকটা সবচেয়ে দুঃখজনক যে মানুষের হাতে একটা বোঝা বা ব্যাগ থাকলে টাকা দিতে হবে, তাদের লেবার কাজে লাগাক আর না লাগাক। ইজারাদারদের দৈরাত্য থেকে রেহাই পেতে টোলমুক্ত ঘাট চান স্থানীয়রা। রামিম চৌধুরী, এখন, খুলনা। ফরিদপুরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমতে শুরু করেছে আড়িয়াল খাঁ, পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বিস্তারিত জানাতে ডিগ্রিচর ইউনিয়নের পদ্মার পাড় থেকে যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন কতটি ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে, আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আপনি জানেন যে গত 15 দিন যাবৎ পানি বাড়ার পরে কিন্তু গত 3 দিন হলো পানি কিন্তু ডাউন অর্থাৎ নামা শুরু করেছে। এর ফলে কিন্তু নদীতে স্রোত বেড়েছে এবং নদী কিন্তু ভাঙন প্রবল আকারে দেখা দিয়েছে। বিশেষ করে পদ্মা, আড়িয়াল খাঁ এবং মধুমতি নদীর বিভিন্ন অংশেই কিন্তু ভাঙন হচ্ছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে এই মুহূর্তে জেলার কমপক্ষে 15 থেকে 17টি স্পটের নদী ভাঙছে। তবে অধিক জনগুরুত্বপূর্ণ চিহ্নিত করে আমরা জেলার 5টি ইউনিয়নের 6 থেকে 7টি জায়গায় কিন্তু জরুরিভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। কারণ হচ্ছে ওইসব অঞ্চলের পাশেই কিন্তু বিপুল পরিমাণ জনবসতি রয়েছে, স্থাপনা রয়েছে, সড়ক রয়েছে, যেখানেই কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এই চেষ্টাটা কিন্তু প্রাথমিক চেষ্টা, অর্থাৎ স্থায়ী প্রতিরোধ করতে হলে সেখানে কিন্তু ভারী কাজ করতে হবে, অর্থাৎ বড় ধরনের কাজ করতে হবে, সেমনটি তিনি বলছেন। তবে এই মুহূর্তে যেহেতু ভাঙন প্রতিরোধের চেষ্টা করতে হবে, সেই কারণেই কিন্তু তারা মূলত বালুভর্তি জিওব্যাগ ফেলে প্রাথমিক চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বলতে হয় যে পানি নামার পর কিন্তু চরাঞ্চল এবং যেসব অঞ্চলে পানি প্রবেশ করেছিল সেসব অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিয়েছে এবং সেখানে কিন্তু মানুষের সাথে কথা বলেছি, সেখানে মানুষ বলছে যে এখন স্যাঁতসেঁতে একটি পরিবেশ এবং কাদা এবং পাশাপাশি কিন্তু মানুষের রোগ হচ্ছে, ঠান্ডা কাশিতে পাশাপাশি কিন্তু চুলকানিও ব্যাপক হারে দেখা দিয়েছে, এমনটি বলেছেন। আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে চরাঞ্চল দুর্গম হওয়াতে সেখানে কিন্তু সেবা দেওয়াতে কিছুটা ব্যত্যয় ঘটছে, এমনটি বলছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে যে 13টি ইউনিয়নের 4টি উপজেলার 13টি ইউনিয়নের মানুষ যে পানিবন্দী ছিল তাদের সহায়তার জন্য কিন্তু খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। কথা বলেছিলাম ফরিদপুর ত্রাণ কর্মকর্তা সৈয়দ আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত 13 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি এবং 5 লক্ষাধিক টাকা দিয়েছে, যেটা ভাঙন কবলিত মানুষের জন্য এবং পানিবন্দী মানুষের জন্য সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে। তো ফরিদপুরের পানি কুমার সর্বশেষ খবরাখবর এটিই ছিল।
টানা বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে কমেছে সবজির সরবরাহ। এতে পাইকারি এবং খুচরা পর্যায়ে চড়া প্রায় সব ধরনের সবজির দামই। বাজার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, সবজির দর কেজিতে কত টাকা পর্যন্ত বেড়েছে আর কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। রওশন, কয়েকদিন যাবতই কিন্তু সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে, যে কারণে সিরাজগঞ্জের শহরের যে একমাত্র এই পৌর পাইকারি আড়তটি রয়েছে, এই আড়তে প্রায় প্রতিটি সবজির সরবরাহ কিন্তু আমরা দেখেছি অনেকটাই কমে এসেছে, যে কারণে প্রতিটি সবজির দামই কিন্তু 10 টাকা থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে মরিচের দাম কিন্তু অনেক চড়া। মরিচ আজকে 140 থেকে 150 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজের দামও বেড়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি দরে। তাছাড়া যেগুলো কাঁচা সবজি রয়েছে, এই সবজির সরবরাহ অনেকটাই কম রয়েছে, যে কারণে বেগুনের দাম অনেকটাই চড়া রয়েছে। বেগুন 100 থেকে 120 টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স, করল্লা সহ পটল প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু 10 টাকা থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। আজকে ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, করল্লা বিক্রি হচ্ছে 90 টাকা এবং পটল বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য সবজির সরবরাহ নাই বললেই চলে, যে কারণে আসলে সবজির আসলে দামগুলো ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আমরা খুচরা বাজার ঘুরে দেখেছি যে খুচরা বাজারে কিন্তু দাম আরো বেশি চড়া দামে বিক্রি হচ্ছে। মরিচ আমরা দেখেছি যে মরিচ 170 থেকে 80 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 90-95, করলা বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত কেজিতে। প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু বৃদ্ধি রয়েছে। তবে আমরা দেখেছি যে ধুন্দুলের দাম 35 টাকা কেজি এবং মুখি বিক্রি হচ্ছে 35 টাকা। এই দুটি সবজির দামই কিন্তু কম রয়েছে। তাছাড়া প্রত্যেকটি সবজির দামই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা আসলে যেটি বলছেন যে যেহেতু সরবরাহ অনেকটাই কমে এসেছে, যেগুলো এই সবজির যে ফসলের ক্ষেতগুলো রয়েছে সেগুলোতে পানি ওঠার কারণে এই বাজারগুলোতে সবজির সরবরাহ অনেকটাই কম। তবে সরবরাহ বৃদ্ধি পেলে তারা যেটি বলছেন যে সবজির যে দামগুলো রয়েছে সেগুলো কিছুটা কমে আসতে পারে। তবে আসলে বিক্রেতাদের কিন্তু এই পাইকারি বাজারের থেকে যে খুচরা বাজারে, সেখানে কিন্তু অনেক বেশি দামে তাদেরকে এই কয়েকদিন হলো সবজিগুলো তাদেরকে কিনতে হচ্ছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে মরিচের যেহেতু সরবরাহ বাড়ছে, মরিচের দাম কিছুটা কমে আসবে। তো রওশন, সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। সিরাজগঞ্জে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। চলতি বছর 3 দফার বন্যায় চরম ক্ষতির মুখে ফেনীর কৃষি খাত। নষ্ট হয়েছে শত কোটি টাকার ধান ফসল। সেই ক্ষতচিহ্ন ফের বন্যার শঙ্কা নেই আমন ধানের আবাদ করতে কৃষক মাঠে নেমেছে। আর এবারের আবাদে লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশা কৃষি বিভাগের। সোলাইমান ডালিমের প্রতিবেদন। গেল বছরের ভয়াবহ অভিজ্ঞতার পর এবারও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। চলতি বছর 3 দফার বন্যায় ডুবে যায় বিস্তীর্ণ ফসলি জমি। এতে জমিতে বালু জমা হয়ে হারায় জমির উর্বরতা। বারংবার বন্যার পরও হাল ছাড়েনি কৃষকরা। আগের চেয়ে বৃষ্টি কিছুটা কমায় নতুন উদ্যমে মাঠে নেমেছে তারা। গত বছরের চেয়ে ভালো ফলন পাবার প্রত্যাশাও তাদের। ধান গত বছর চাষে করতে পারিনি, আমরা কিনে খাইতেছি, সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি। বন্যাতে কিছু কেউ মানুষের জ্বালা নষ্ট হয়ে গেছে। এবারকার যতটুকু আছে এটুকু লাগাইলে আল্লাহ যদি বন্যা টন্যা না হয় আর কি, তাহলে ফসল মানুষ ভালো পাবে। বন্যা এলে মনে করো পানি এক কমর হয়, এই ধানের বীজ নষ্ট হয়, কৃষিকাজের বেশি ক্ষতি কৃষিকাজেরও হয়। ফেনীতে চলতি মৌসুমে আমনের আবাদ হয়েছে 31,171 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 66,755 হেক্টর। কৃষি বিভাগ বলছে আবাদ বাড়াতে দেয়া হয়েছে ভর্তুকি ও সহায়তা। আমন হচ্ছে ফেনীর প্রধান ফসল, সুতরাং এটা যদি কৃষক ঘরে তুলতে না পারে, কৃষক মনে করে যে তাদের খোরাকের একটু সমস্যা হবে, সেজন্য এবার তারা শতভাগ তো সেটা করবেই। পাশাপাশি আমাদের যে 66,755 হেক্টরের লক্ষ্যমাত্রা, এটাকে ছাড়িয়ে যাবে এবং আমরা আশা করছি এবার 1000 থেকে 1200 হেক্টরের আবাদ বেশি হবে। আবহাওয়া অফিস জানিয়েছে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
চলতি বছর বাঁধভাঙা পানির তোড়ে জেলায় অন্তত ২৯,০০০ কৃষক ক্ষতির মুখে পড়েন। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের বন্যায় প্রায় ৩৮,৭,০০,০০০ টাকার ফসলের ক্ষতি হয়েছে। ধানের এই চারা ফেনীর ভাটির এই জনপদের মানুষের কাছে শুধু একটি চারা নয়, এটি তাদের কাছে স্বপ্ন এবং সংগ্রামের। প্রকৃতি যতই শত্রুতা করুক, বৈরী হোক, তবুও এই অঞ্চলের মানুষ জানে এই জমিতে কিভাবে সোনা ফলাতে হয়। সোলাইমান ডালিম, এখন ফেনী। চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে নেই কোনো অগ্রগতি। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে ও প্রস্তাবনা পাঠানো হলেও তা অনুমোদন মেলেনি। এমন জটিলতায় কমে গেছে প্রকল্পের কাজের গতি। এদিকে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় বেড়েছে মানুষের দুর্ভোগ। দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। শাহরিয়ার স্বাধীনের ছবিতে অনেক চক্রবর্তীর প্রতিবেদন। ২০২৩ সালের আগস্টে ৭১ কোটি টাকা ব্যয় ধরে চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। বারবার কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের গেল জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কাজের অগ্রগতি না থাকায় আবারও ১ বছর সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। সেই সাথে ভূমি অধিগ্রহণ, নকশা ত্রুটি সংশোধন, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও ১৩ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই প্রস্তাবের অনুমোদন না মেলায় ঝিমিয়ে পড়েছে গোটা প্রকল্প। প্রশাসনরা কোনো দেখাশোনা করে না, যে রাজনীতিবিদরা আছে তারা কোনো দেখাশোনা করে না। আমাদের দিন দিন এটা অবনতির দিকে চলছে। কাজ তো ঠিকভাবে চলছে না, এটা হচ্ছে না। আমরা দেখতে চাই যে কাজটা জোরে দ্রুত কাজটা শেষ করুক। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাটে করা হয়েছে খোঁড়াখুড়ি ও খানাখন্দ। ফলে চলতি বর্ষায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। রেল লাইনের ওভারব্রিজ যার জন্য করা, ওই জায়গাটায় এখন যদি যাই আমরা, আমাদের জন্য যে কি বিপরীত অবস্থা, মানে বলে বোঝানো যাবে না। আগে রোড ছিল, এখন রোড নেই, মানুষের যাতায়াত এবং এটার জন্য খুব দুর্ভোগ হচ্ছে। এদিকে ব্যয় ও সময় না বাড়লে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। তাই মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারাও। ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে ডিপিপিটা আছে, রিভাইজ ডিপিপি মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। নানা ভোগান্তির পরও দ্রুত রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ শেষ হওয়ার অপেক্ষায় জেলাবাসী। এখন চুয়াডাঙ্গা। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক থাকলেও অনেকগুলোর অবস্থাই জরাজীর্ণ। ঝালকাঠির ৯৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩০টিতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা কার্যক্রম। অনেক সময় খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে ভবনের মেঝেও। ভারী বর্ষণ এবং জোয়ারের পানি প্রবেশ করায় ঝুঁকি আরও বাড়ছে। এছাড়া ২২ ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও সংকট থাকায় তাও মিলছে না। জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পুনর্নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। ঝালকাঠি থেকে আলামিন তালুকদারের প্রতিবেদন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে ঝালকাঠিতে ৯৭টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। তৃণমূল পর্যায়ের এসব স্বাস্থ্য সেবা কেন্দ্রে দৈনিক গড়ে সেবা নেন প্রায় ৩৫০০ মানুষ। উপকূলীয় জেলাটিতে দীর্ঘদিনেও এসব কমিউনিটি ক্লিনিকের ভবনগুলোয় কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে অনেক ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। ভারী বর্ষণ ও জোয়ার জলোচ্ছ্বাসের সময় ডুবে থাকে ভবনের মেঝে। এতে কোথাও দেবে গেছে, কোথাও ভেঙেছে। সাথে দরজা জানালার অবস্থাও বেহাল। জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক ভবনে এমন নাজুক পরিস্থিতি। এরই মধ্যে ৯৭টি ভবনের ৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৬টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ক্লিনিকের অবস্থা তো এখন যে পানি পড়ে, ওখান যে ছাদ পড়ে গুড়ি গুড়ি, বাথরুমে পানি নেই, আন্ধার হয়ে থাকে। ছাদের অবস্থা খারাপ, ছাদ ঝরিয়ে পানি পড়ে, এরপর ওয়ালের অবস্থা খারাপ, নিচে ফ্লোরের অবস্থা খারাপ। কিন্তু সরকারের দেখা উচিত যে ক্লিনিকগুলোয় ভালো কিছু দেওয়ার, যাতে আমরা ভালো সুযোগ সুবিধা পাই। এসব ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দৈনন্দিন সেবা কার্যক্রম। এতে ছোটখাটো দুর্ঘটনা সহ মাঝে মধ্যেই বিপদে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের, যা প্রভাব ফেলছে সেবার মানে। সেবাদাতারা বলছেন, ভালো সেবা নিশ্চিতে প্রয়োজন সুস্থ ও নিরাপদ পরিবেশ।
ক্লিনিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রোগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। ভবনের অবস্থা বেশি একটা ভালো না, ড্যাম পড়ে গেছে অনেক, এখান থেকে সব খুলে খুলে পড়তেছে রং টং। নিজেরাও ঝুঁকি নিয়ে থাকি, অনেক সময় দেখা যায় ছাদ ভেঙে আমার মাথায় অনেক সময় পড়ে এবং রোগীদের মাথায় গুঁড়া অনেক সময় পড়ে, কিন্তু এর ভিতরে দিয়েই আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। জেলা স্বাস্থ্য বিভাগের দাবি লবণাক্ততার কারণেই এমন বেহাল ভবনগুলো, তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে। সমস্যা সমাধানে জরাজীর্ণ ভবনগুলো পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তো 30টি কমিউনিটি ক্লিনিকেই পুনর্নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। এগুলির অনুমোদন পেলে এই কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে। অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায় এবং এই 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। অবকাঠামোগত সমস্যার পাশাপাশি ঝালকাঠির কমিউনিটি সেবা কার্যক্রমে আছে ওষুধের সংকট। 22 ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহের কথা থাকলেও বেশিরভাগ সময় তাও মেলে না। সংস্কার না হওয়ায় ঝালকাঠির এসব কমিউনিটি ক্লিনিক এখন ঝুঁকি ও অবহেলার স্থানে পরিণত হয়েছে। সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ জরুরি, যাতে নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের বাফেলোর কাছে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। গুরুতর আহত বেশ কয়েকজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। অধিকাংশ যাত্রী সিট বেল্ট না পরায় দুর্ঘটনার সময় অনেকে বাস থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। বাসটিতে সে সময় 1/2 যাত্রী ছিলেন, যাদের সবাই ভারত, চীন ও ফিলিপিন্সের পর্যটক। এ ঘটনায় শোক জানিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর। রুশ প্রেসিডেন্টের গতিবিধি ইঙ্গিত করে ইউক্রেন যুদ্ধ বন্ধে আপাতত কোনো আগ্রহ নেই মস্কোর। তারা মনে করেন ইউক্রেন দখলের সঙ্গে রাশিয়ার সাম্রাজ্যবাদী মনোভাবের নিবিড় যোগাযোগ আছে। কাজে এই যুদ্ধের অবসান মস্কোর কাছে পরাজয় হিসেবেই গণ্য করা হবে। তবে ডনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার শর্তের সঙ্গে প্রাকৃতিক সম্পদ দখলের সম্পর্ক নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের দাবি, ইউক্রেনের দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলটি দখল করতে পারলে একবারে কোণঠাসা হয়ে পড়বে কিয়েভ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধবন্ধে 3 শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পষ্ট বলেছেন, নেটোতে যোগদান না করা, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে ইউরোপ থেকে সেনা সহায়তা নেয়ার পরিকল্পনা বাতিল করা ছাড়াও ডনবাসের নিয়ন্ত্রণ রাশিয়াকে না দিলে সংঘাত থামাবে না মস্কো। রয়টার্স বলছে, পুতিনের 3 শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়লা ও ইস্পাত শিল্পে সমৃদ্ধ এই ডনবাসের দখল নেয়া। ক্রেমলিন জানিয়েছে, ডনবাসের যে কটি শহর এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে, সেখান থেকে সেনা প্রত্যাহার করতে হবে কিয়েভকে। বিপরীতে জাপোরিজিয়া ও খেরসনের দিকে অগ্রসর হতে থাকা রুশ সেনাদের আপাতত থামার নির্দেশ দেবে মস্কো। মার্কিন পর্যবেক্ষক দল ও ওপেন সোর্সের তথ্য বলছে, এই মুহূর্তে ডনবাসের 88% এবং জাপোরিজিয়া ও খেরসনের 73% নিয়ন্ত্রণ আছে রুশ সেনাদের দখলে। বিশ্লেষকরা বলছেন, একবার দনেস্ক ও লুহান্স্কের নিয়ন্ত্রণ পেলে কোনোভাবেই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে না রাশিয়া, বরং ইউক্রেনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ বাড়াতে অভিযান আরও তীব্র করতে পারে মস্কো। শিল্পপ্রধান এই অঞ্চলটি আসলে ইউক্রেনের দুর্গ হিসেবে কাজ করছে। এ কারণেই ডনবাস দখলে মরিয়া পুতিন। বিশ্লেষকদের দাবি, ডনবাস হাতে এলে পশ্চিম দিকে ভূখণ্ড সম্প্রসারণের সুবিধা পাবে মস্কো। ডনবাস ছাড়াও খেরসন, মাইকোলাইভ এবং জাপোরিজিয়া কৌশলগতভাবে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নিয়ন্ত্রণে থাকলে কৃষ্ণসাগরে সহজে প্রবেশের সুযোগ তৈরি হবে। বিশ্লেষকরা আরও বলছেন, ক্রিমিয়ার পর লুহান্স্ক, দনেস্ক, জাপোরিজিয়া এবং খেরসন যদি রাশিয়ার দখলে চলে যায়, আরও বেশি কোণঠাসা হয়ে পড়বে ইউক্রেন। Strategically, it is important for Russia because, one, it could mean expanding Russia's territory westward and taking Ukraine's territory by taking Donbass. Beyond Donbass, Kherson, Mykolaiv, and Zaporizhia become very important for Russia strategically because it gives them greater access to the Black Sea.
যদিও ডনবাস দখলের সঙ্গে প্রাকৃতিক সম্পদের মালিকানা পাওয়ার কোনো সূত্র দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই অঞ্চলে ছড়িয়ে থাকা মাইনের কারণে আগামী 1 দশক বা তারও বেশি সময় এই সম্পদ ব্যবহার করা যাবে না। আর যুদ্ধের কারণে এ অঞ্চলের বেশিরভাগ শহর পুরোপুরি মাটির সাথে মিশে গেছে, যা পুনর্গঠন ছাড়া এখানকার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা বাস্তবসম্মত সমাধান নয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইসরায়েলি অবরোধের কারণে আর কিছুতে আটকানো গেল না গাজায় দুর্ভিক্ষের হানা। এরই মধ্যে প্রায় 1/4 ফিলিস্তিনি দুর্ভিক্ষের শিকার বলে প্রথমবারের মতো জানালো জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি। এই অবস্থায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অনাহারে গাজায় মৃত্যুর ঘটনা যুদ্ধাপরাধের শামিল বলে তেল আবিবকে সতর্ক করেছেন OHCHR এর মুখপাত্র। এক বিবৃতিতে এসব অস্বীকার করেছে ইসরায়েল। তহিদুর রহমানের প্রতিবেদন। অনাহারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গাজা উপত্যকার অবুঝ শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। প্রতিদিনই প্রাণহানির তালিকায় যুক্ত হচ্ছে ক্ষুধার যন্ত্রণা সইতে না পারা অসহায় ফিলিস্তিনি, যার মধ্যে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা প্রায় অর্ধেক। খাদ্য সংকটে এমন করুণ পরিস্থিতির মধ্যেও সীমান্ত দিয়ে ত্রাণ বোঝাই ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। আগ্রাসনের পাশাপাশি নেতানিয়াহু প্রশাসন অবরোধ তুলে না নেয়ায় গাজায় দুর্ভিক্ষের হানা আর ঠেকানো গেল না। প্রায় 1/4 বা 5,14,000 ফিলিস্তিনি দুর্ভিক্ষের শিকার বলে প্রথমবারের মতো তথ্য তুলে ধরল জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি। সবচেয়ে শোচনীয় অবস্থা গাজা গভর্নরেট এলাকার। আগামী মাসে পুরো উপত্যকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলেও সতর্কও করেছে সংস্থাটি। আইপিসির প্রতিবেদন অনুযায়ী দুর্ভিক্ষের সম্মুখীন বিশ্বের 5ম অঞ্চল হিসেবে গাজা তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। This is the first time that a famine is confirmed in the Middle East. So Gaza is the 5th territory to experience famine conditions since the IPC was created. Their malnutrition in Gaza City has tripled since the month of May. And that is again gone above the famine threshold. আইপিসির দেয়া তথ্যের প্রমাণও পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজা সিটিতে সরজমিনে দেখা গেছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে দোকানপাট খালি পড়ে আছে। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হলেও অর্থের বিনিময়েও মিলছে না পণ্য। খাদ্য তো বটেই, সুপেয় পানিরও তীব্র সংকট। كل الصنف موجود في السوق، اغلى من الصنف الموجود. يعني بدي احكيك عن صنف معين هو الطحين. الطحين هو ممكن نقول متوفر بشيء قليل، لكن اليوم سعره ما حدش بيقدر عليه. 3 كيلو او 2 كيلو بالمي. مسافة زي ما انت شفت، ويعني هذه المسافة انا بمشيها كل يوم يا مرتين يا 3 حسب ما يجيني الحظ وعبي الاكل. এমন দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করল জাতিসংঘ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একে মানবসৃষ্ট বিপর্যয়, নৈতিক অবক্ষয় এবং মানবতার ব্যর্থতা বলে অভিহিত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমন পরিস্থিতি তৈরির জন্য নিন্দাও জানিয়েছেন তিনি। এছাড়া অনাহারে গাজায় মৃত্যুর ঘটনা যুদ্ধ অপরাধের শামিল বলে তেল আবিবকে সতর্কও করেছে সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা। ইসরায়েল অবরোধ তুলে নিলে গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য বলে জানিয়েছে জাতিসংঘ। It is a war crime to use starvation as a method of warfare, and the resulting deaths may also amount to the war crime of willful killing. The Israeli authorities must take immediate steps. It is a famine that we could have prevented if we had been allowed. Yet food stacks up at borders because of systematic obstruction by Israel. It is a famine within a few hundred meters of food in a fertile land. জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে, চলতি বছরের শুধু জুলাই মাসেই গাজায় 12,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টির শিকার। মাসের ভিত্তিতে যা এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক। বছরের শুরু থেকে হিসেব করলে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা 6 গুণ বেড়েছে। এমনকি এখন পর্যন্ত অনাহার অপুষ্টিতে প্রাণহানি 200 ছাড়িয়েছে। এমন চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও আইপিসির দেয়া দুর্ভিক্ষের খবরকে মিথ্যা এবং পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে দাবি করেছে যে হামাসের দেয়া তথ্যের উপর ভিত্তি করে জরিপ চালিয়েছে আইপিসি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দিল্লির রাস্তায় একটাও বেওয়ারিশ কুকুর থাকবে না, ধরে নিয়ে আটকে রাখতে হবে নির্দিষ্ট শেল্টারে। ভারতের সুপ্রিম কোর্টের এমন নির্দেশনায় পশুপ্রেমীরা
প্রতিবাদ জানানোর পর তা সংশোধন করে নতুন নির্দেশনা দিলেন দেশটির শীর্ষ আদালত। এবার রাস্তা থেকে কুকুর তুলে নিয়ে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার পর ছেড়ে দিতে হবে বলেছেন সুপ্রিম কোর্ট। এছাড়া রাস্তায় যত্রতত্র খাবার দিলে রাখা হয়েছে শাস্তির বিধানও। কুকুর দেখভালের যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভা কর্তৃপক্ষকে। আদালতের এসব নির্দেশনা বাস্তবায়ন করা গেলে 1 বছরের মধ্যে কামড়ানোর ঘটনা অনেকটাই কমবে বলে মনে করছেন প্রাণী অধিকার কর্মীরা। তহিদুর রহমানের প্রতিবেদন। বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত রোগী ও মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় 11 আগস্ট দিল্লির রাস্তা থেকে সব পথকুকুর ধরে নেয়ার নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। এসব কুকুর ধরে নিয়ে নির্দিষ্ট শেল্টারে আটকে রাখার জন্য দিল্লি সরকারকে 8 সপ্তাহের সময়ও বেঁধে দেয়া হয়। এরপর এটিকে অবলা প্রাণীর জন্য এক প্রকার শাস্তি হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরব হন ভারতের পশুপ্রেমীরা। এমনকি কুকুর রাখার পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই বলেও জানান তারা। এক পর্যায়ে পশুপ্রেমী বিভিন্ন সংগঠন মিলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রায়টি পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়। এতে করে অবশেষে শুক্রবার রায়টি সংশোধন করে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে রাস্তা থেকে কুকুর তুলে নিয়ে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার পর ছেড়ে দেয়া হবে। তবে কোনো কুকুর যদি অসুস্থ হয় বা আগ্রাসী স্বভাব না যায় তাহলে আশ্রয় কেন্দ্রে রাখা হবে ওই কুকুর। Relocation, a big no-no to relocation. So they have said that whichever dogs will be sterilized, will be neutered, will be brought back to the same place from where they have been picked up. পুরনো রায় থেকে অনেকটাই সরে আসলেও আদালত জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি শর্ত। নতুন নির্দেশনায় বলা হয়েছে রাস্তায় যত্রতত্র কুকুরদের খাবার দিতে পারবে না কোনো সাধারণ মানুষ। খাবার দেয়া ও নির্দিষ্ট জায়গা তৈরির দায়িত্ব পালন করবে পৌরসভা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, পৌরসভার অনুমতি ছাড়া কোনো কুকুর বাড়িতেও নিয়ে যেতে পারবে না বাসিন্দারা। এসব নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ যদি নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে 1 বছরের মধ্যে কুকুরের কামড়ের ঘটনা 70% কমে আসবে বলে মনে করছেন প্রাণী অধিকার কর্মীরা। Once the dogs are fed in a safe place and at the same time and place, there will be less aggression. Where they are, you will find that by next year, the biting will come down by at least 70%. And now it depends on the municipalities and how well they obey this order. একটি জরিপের তথ্য বলছে ভারতে 5 কোটি 25 লাখেরও বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে, আর আশ্রয় কেন্দ্রে রয়েছে 80 লাখ কুকুর। এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কেবল দিল্লিতেই 10 লাখ বেওয়ারিশ কুকুর রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। লিটন দাসকে অধিনায়ক করে শুক্রবার নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির স্কোয়াডে রয়েছে একাধিক চমক। ফিরেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। 3 বছর পর বাংলাদেশ টি-20 দলে ফিরেছেন সোহান। এছাড়া প্রায় 2 বছর পর আন্তর্জাতিক টি-20 সিরিজের জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান। মিরাজ ছাড়া এশিয়া কাপের দলে নেই ওপেনার নাইম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। এশিয়া কাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে থাকছেন মিরাজ। এছাড়া তালিকায় রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসুতে প্রার্থীর ছড়াছড়ি, শুধু ভিপি পদেই লড়ছেন 48 জন। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীর পাশাপাশি আছেন আলোচিত অনেকেই। সেপ্টেম্বরে বর্ষা শেষে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তীব্র স্রোত আর ভাঙনে অস্তিত্ব সংকটে পাটুরিয়া ফেরিঘাটের। বাড়তি টোলের চাপ আর অব্যবস্থাপনায় রূপসা ঘাটে ভোগান্তি চরমে। যুক্তরাষ্ট্রের নায়াগ্রা থেকে নিউ ইয়র্ক ফেরার পথে বাস খাদে নিহত বেড়ে 5। হতাহতরা ভারত, চীন, ফিলিপিন্সের নাগরিক। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।